কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দিলে পরিণতি ভালো হবে না মন্তব্য রিজভির। রাজনৈতিক কারণেই সাম্য হত্যা। সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দফা আদায়ে জগন্নাথের শাটডাউন ঘোষণা। ফ্যাসিবাদের উত্থান চায় না দেশের মানুষ, বললেন আলীর রিয়াজ। অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সহযোগিতা কামনা। এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার, বললেন প্রেস সচিব। সাংবাদিকের চাকরি হারানোর দায় মালিকের। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে পরিণতি ভালো হবে না বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাম্য হত্যার বিচারের দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সব কথা বলেন তিনি। সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বলেও মন্তব্য করেন রিজভী। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় সঙ্গীত অবমাননার বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। প্রেস ক্লাবের সামনে এই হত্যার বিচারের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এখন তো আওয়ামী দোসররা নেই, এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে সকল বিরোধী দলীয় যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন তারা সমর্থন করেছেন। এখন যারা লাশ পড়বে। এই হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার পক্ষে কথা বলায় খুন হয়েছে সাম্য। আজকে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা, ৭১-এ আমাদের স্বাধীনতার পক্ষে কথা বললে পরে তার জীবন চলে যায়। অর্থাৎ যারা দেশের পক্ষে, যারা আগ্রাসনের বিরুদ্ধে, যারা দেশের স্বাধীনতার পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা জাতীয় পতাকার পক্ষে, তাদের জীবন চলে যায়। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনার বর্ণনা করে রিজভী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কাদের প্রতিনিধিত্ব করছে সেটি জাতি জানতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা জানি না কাদের প্রতিনিধিত্ব করছে। আপনাদেরকে আমরাও সমর্থন করেছি, এখনো করে যাচ্ছি। কিন্তু এনসিপি যখন আপনাদের এই যমুনার দিকে যায়, প্রধান উপদেষ্টার বাসার দিকে, তখন তাদের সাদরে বরণ করে। এই ৩-৪ দিন আগেই দেখলাম আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা গেলেন, তাদেরকে সাদরে বরণ করলেন। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তাদের আবাসনের জন্য গেল, তাদেরকে আপনারা উপহার দিলেন লাঠিচার্জ। কোন রাজনৈতিক দলের মতের পক্ষে দেশ পরিচালনা করলে জনগণ ছেড়ে কথা বলবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতা। এই রাজনৈতিক শত্রুদের চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসবে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাম্য হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধাবেলা ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা প্রত্যাখ্যান করে পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দ নামে একটি প্ল্যাটফর্ম। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন। দুপুর 12:30টার দিকে ঘটনা ঘটে। এর আগে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় আধা বেলা শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সাম্য হত্যার ঘটনায় বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইসুদ্দিন। আজ কাকরাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে ঘোষণা দেন তিনি। এর আগে সকাল থেকেই পুলিশের হামলার বিচার ও ৩ দফা দাবি আদায়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, দাবি আদায় না করে কেউ ঘরে ফিরবে না।
বাংলাদেশের নতুন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এ দেশের মানুষ এবং রাজনৈতিক শক্তিগুলোর দীর্ঘদিনের সংগ্রামের ফল উল্লেখ করে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বারবার ফ্যাসিবাদের উত্থান হোক তা দেশের মানুষ চায় না। আজ রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলজি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আলোচনায় এসব কথা বলেন তিনি। বৈঠকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বে দলটির সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন সহ আরও অনেকে অংশ নেন। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ কারণে গত 9 মাসে সরকারের পক্ষ থেকে সাংবাদিককে চাকরিচ্যুত করার কোনো ঘটনা ঘটেনি বলেও দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল শীর্ষক আলোচনায় এমন দাবি করেন তিনি। কোনো গণমাধ্যম বন্ধ করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, গত 9 মাসে কোনো সাংবাদিককে চাকরি হারানোর জন্য সরকার দায়ী নয়, মালিকপক্ষ এটা করেছে বলেও জানান তিনি। রাজুকের কোনো কর্মকর্তা অনৈতিকভাবে টাকা পয়সা চাইলে গোপনে চেয়ারম্যানের কাছে জানালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এসব কথা বলেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। দুপুরে রাজধানীর তাঁতীবাজারে ভবন দুর্ঘটনার হ্রাসে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃসংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে তাঁতীবাজার এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় রাজুক চেয়ারম্যান ঝুঁকিপূর্ণ বাড়ি পরিদর্শন করেন এবং বাড়িগুলোতে বসবাস না করার অনুরোধ জানান। কিভাবে তাঁতীবাজারকে ঝুঁকিমুক্ত রাখা যায় সে ব্যাপারে ব্যবসায়ীদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 3 দিনের মধ্যে যদি এইগুলো আমাদের কথাগুলো না শোনেন, আপনারা সবারটাই বন্ধ হয়ে যাবে। আপনারা যদি একটা বা দুটা বিল্ডিং হতো তো পুরা এলাকাটাই বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। সবাই মিলে একটা পরিকল্পনা দেওয়া, বিশেষ করে এই মুহূর্তে যে আসছি বললাম যাতে আগুনের সিজন, ওনাদের কাছ থেকে বেশি কোথায় একটু পানি রিজার্ভার দেওয়া যায়, কোথায় আমরা ফায়ার ডিস্ট্রিবিউশন দিতে পারি, দিয়ে তাদেরকে একটা সেফ জোনে রাখা। এভরি ডে আমাদের লোকজনকে আমরা সগজ করতেছি, সাসপেন্ড করতেছি এইসবের কারণে, যে কোথায় কি ব্যত্যয় ঘটছে এগুলোর জন্য, কেন আগে হয় নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শিগগিরই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত সাধারণ জনগণের আস্থার প্রতীক ইশরাক হোসেন। তিনি জনতার মেয়র। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মেনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও জানান তারা। নির্বাচন কমিশন এবং আদালত এই দুইটা রায়ের পরেও কেন কালক্ষেপণ করছে এই সরকার? 17 বছর আমরা যেভাবে ফ্যাসিস্টদের হাতে অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতাম, আজও কি আমরা সেই অন্যায় বিচারের সম্মুখীন হচ্ছি কিনা, এটা ঢাকাবাসীর প্রশ্ন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে ট্রাইব্যুনাল কর্তৃক যে রায় দেয়া হয়েছে তাকে স্বপদে বহাল করার জন্য তার শপথ গ্রহণ করা হোক এবং নগরবাসীকে এক অস্বস্তিকর পরিবেশ থেকে পরিত্রাণের রাস্তা প্রশস্ত করা হোক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরের বিরুদ্ধে শত কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। 2 যুগের চাকরি জীবনে 13টি বাড়ি, গাড়ি, প্লট ও ফ্ল্যাটের পাশাপাশি নামে বেনামে জমিসহ প্রায় 600 কোটি টাকার অবৈধ সম্পদের মালিক খায়রুল বাকের। বিস্তারিত প্রতিবেদনে। মিস্টার 5% খ্যাত খায়রুল বাকেরের অভিযোগ নিয়ে অনুসন্ধান করতে গেলে এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মেহেদী হাসান কবিরের ওপর সন্ত্রাসী হামলা করা হয়। পরে তাদের গুরুতর আহত অবস্থায় বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আওয়ামী দোসর খায়রুল বাকেরকে প্রধান আসামি ও তার
ছোট ভাই খায়রুল হাসান সহ সবুজকে আসামি করে আরও অজ্ঞাতনামা 5-7 জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা, ক্যামেরা ভাঙচুর এবং চুরির মামলা করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং নরসিংদীর এসপি আব্দুল হান্নানের নির্দেশে এরই মধ্যে রাজীব নামের এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এশিয়ান টিভির সাংবাদিক মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও এখনো ধরাছোঁয়ার বাইরে হামলাকারী খায়রুল বাকের গং। আর এই মামলাটির ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছি, যেহেতু আমাদের যে পেশাজীবী সংগঠন আছে বাংলাদেশের, সেইগুলোর মধ্যে আমি সাংবাদিক ভাইদের যে কাজের যে পরিধি, সেটা অবশ্যই এই সমাজের জন্য অনেক ভালো কাজ করে। তো কাজ করতে গিয়ে যদি কেউ বিপদগ্রস্ত হয় তাহলে আমরা তার পাশে সবসময় থাকি। আর জার্নালিস্ট একজন, উনি অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। আমরা এই বিষয়গুলো মাথায় রেখেই তাদের যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমাদের কাছে জিরো টলারেন্স। জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেয়া সেই খায়রুল বাকের এখনও স্বপদে বহাল তবিয়তে রয়েছেন। ফেসবুকের ভেরিফাইড পেজে ছাত্র জনতার বিরুদ্ধে স্ট্যাটাসও দিয়েছিল খায়রুল। এখন ভোল পাল্টে নিজেকে নতুন শক্তির সাথে মিলিয়ে দেওয়ার অপচেষ্টায় বিভোর এই খায়রুল বাকের সম্পর্কে নিজের পরিবারের লোকজনই চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন। পুরাতন বুড়িগঙ্গা উদ্যান, পুনরুদ্ধার এবং পুনর্বাসন করা, এই কাজটা আমার শুরু হয় 5,500 কোটি টাকা। এটার 5% হলে কত হয়? ধরেন এই টাকাটা শুধু এমনি ঘুষ না খালি হয়, এই টাকাটা ঘুষ না খালি হয়। আপনাদের এই 6 বাই 8টা বাড়ি আছে ঢাকা, মাশাআল্লাহ। নরসিংদী আছে একটা, টাউনে বেলানগর স্টপিজের লোকে। আচ্ছা। আর আমরা নারায়ণপুর বাজার আছে ধরেন 2-3টা, জমি আছে ধরেন 40 কানি। সরকারি পজিশন বেতন দিল 1 লাখ টাকা বেতন পাওয়ার 5% কমিশন করলে মাস মাসে করতে পারে। নিম্নবিত্ত পরিবারের সন্তান হয়ে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ বনে যাওয়ার সব গল্পকে হার মানিয়েছে খায়রুল বাকের। তার অন্যান্য ভাই বোনদের নরসিংদী সদর, ঢাকার কামরাঙ্গীরচর ও ফ্ল্যাট প্লটের সন্ধান মিলেছে। মানুষ শুধু না, তার আত্মীয় স্বজন এবং যারা আছে সবাই বলে ঢাকাতে তার মিনিমাম 8-10টা বাড়ি আছে, যেটা আমাদের সামনে উপস্থিত। এই নারায়ণপুর বাজারে তার 3টা আলিশান বাড়ি আছে, বিল্ডিং আছে। এরপরে তার তো সহায় সম্পত্তি তখনকার সময় তার সীমিত ছিল, খুবই অল্প ছিল। নারায়ণপুর বাজারে তার 3টা আলিশান বাড়ি আছে, বিল্ডিং আছে। এরপরে তার তো সহায় সম্পত্তি তখনকার সময় তার সীমিত ছিল, খুবই অল্প ছিল। এলাকায় বিভিন্ন জায়গায় সে প্রায় 20 থেকে 30 বিঘা জমি ক্রয় করেছে, আশেপাশে জমি। আমরা যতটুকু জানি বা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, জেনে এসেছি, তা অর্থনৈতিকভাবে তেমন সচ্ছল পরিবার ছিল না। তার ভাইয়েরা বা বাবা, বড় ভাই যারা আছে, তারাও অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে উনি সংসার চালিয়ে যেতেন। তো ইঞ্জিনিয়ার বাকশাপ লেখাপড়া শেষ করে যখন ইঞ্জিনিয়ার হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর আস্তে আস্তে তাদের উন্নতি দেখতে পাই, যেটা নাকি এখন এলাকায় সম্পদের রাজত্বের পাহাড় দেখছি। উনি আমাদের প্রতিবেশী দুঃসম্পর্কের চাচা হয়, এলাকায় সম্পদের রাজত্বের পাহাড় দেখছি। তাদের প্রতিটা ভাইয়ের নামে বিভিন্ন ফ্যাক্টরি, যেটা হলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। চুয়েট ছাত্রলীগের সহ সভাপতি পদে থাকা এই খায়রুল বাকের পতিত সরকারের শিল্পমন্ত্রীর নির্বাচনী ডোনার হিসেবে কোটি কোটি টাকা ব্যয় করেছেন। খায়রুলের এসব কেলেঙ্কারিতে বিক্ষুব্ধ বৈষম্য বিরোধী ছাত্ররা নিজ এলাকায় পোস্টার, সাটি ও ফেস্টুন প্রদর্শন করে অবাঞ্ছিত ঘোষণা করেছে খায়রুলকে। খায়রুল বাকের একটি ঘুষ লেনদেনের ভিডিও আসে আমাদের হাতে। সম্পত্তির মধ্যে নিকেট আত্মীয় সিন্ডিকেট করে ঢাকার কামরাঙ্গীরচরে 3 ভাইয়ের নামে রয়েছে 4টি বাড়ি, বড় ভাই আলাদ্দুনের নামে 2টি, ছোট ভাই হাসান আলীর নামে 1টি ও বড় ভাই রাশেদ মিয়ার নামে 1টি বাড়ি। খায়রুল বাকের নিজ নামে খিলগাঁও তালতলায় অতসী লাবণী বিল্ডিংয়ে রয়েছে কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট। তার স্ত্রী জেবুন্নাহার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কমন সার্ভিস ডিভিশনে এজিএম হিসেবে কর্মরত ও খায়রুল বাকের নিজ নামে বসুন্ধরা আবাসিক এলাকায় আই ব্লকে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত 6তলা ভবনের 4 তলায় 6 কোটি টাকা মূল্যে ক্রয় করা 2টি ইউনিট রয়েছে। শ্রী জেবুন্নাহারের নামে সিপাহীবাগ খিলগাঁও একটি বাড়ি, পূর্বাচল প্রকল্পের সেক্টর 10 407/সি রোডে 4 কোটি টাকা মূল্যের 3 কাঠার একটি প্লট। এছাড়াও স্ত্রীর নামে রয়েছে একটি টয়োটা প্রাইভেট কার। ছোট ভাই খায়রুল হাসানের নামে নরসিংদীর ভোলানগরে 3 তলা একটি বাড়ি।
নরসিংদী জেলার বেলাবো থানাধীন নারায়ণপুর বাজারে খায়রুল বাকের ও তার ছোট ভাই খায়রুল হাসানের নামে রয়েছে আরও 2টি বাড়ি। তাছাড়া নারায়ণপুর বাজারে বিভিন্ন স্থানে নামে বেনামে শত কোটি টাকার অবৈধ সম্পত্তি কিনে রেখেছে এই আওয়ামী দুর্বৃত্ত। নিজ বাড়িতে রয়েছে 5 কোটি টাকা মূল্যের আলিশান 7তলা ফাউন্ডেশনের 4তলা কমপ্লিট করা একটি ডুপ্লেক্স বাড়ি। তাছাড়াও দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাট সহ রয়েছে অন্তত 600 কোটি টাকার অবৈধ সম্পদ। তার এই দুর্নীতির ফিরিস্তি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে এশিয়ান টেলিভিশনের রিপোর্টার খায়রুল বাকেরের গ্রামের বাড়ি নারায়ণপুর বাজারে গেলে আওয়ামী লীগের দালাল খায়রুল বাকেরের পূর্ব নির্দেশ অনুযায়ী তার ছোট ভাই খায়রুল হাসানের নেতৃত্বে 10-12 জনের একটি সন্ত্রাসী বাহিনী এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মেহেদী হাসান কবিরের উপর সন্ত্রাসী হামলা চালায়। তার স্ত্রী জেবুন নাহারের কাছে সোনালী ব্যাংকে এই বিষয়ে জানতে চাইলে নিজেকে নির্দোষ এবং সৎ কর্মকর্তা দাবি করেছেন। তার এই লাগামহীন দুর্নীতির বিষয়ে একাধিকবার বক্তব্য নিতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো সাড়া মেলেনি। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, খায়রুল বাকেরের বিষয়টি সম্পর্কে তিনি ইতিমধ্যেই অবগত রয়েছেন। মন্ত্রণালয়ের নির্দেশ পেলেই তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। আওয়ামী দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তা 5 আগস্টের পরেও রয়েছে স্বপদে বহাল। এখন ভোল পাল্টে আবার মিশে যাওয়ার চেষ্টা করছেন বিপ্লবী শক্তির সাথে। পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ে যাওয়ারও ফন্দি ফিকির করছেন খায়রুল বাকের। দীর্ঘ 11 মাসে এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসা তথ্য ও উপাত্ত সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আগামী পর্বে। এশিয়ান টেলিভিশন নিউজ ডেস্ক। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। কোনো বিশেষ দল বা গোষ্ঠীকে সুবিধা দিলে পরিণতি ভালো হবে না, মন্তব্য রিজভির। রাজনৈতিক কারণে এই সাম্য হত্যা। সাম্য হত্যার বিচারের দাবিতে উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 দফা আদায়ে জগন্নাথের শাটডাউন ঘোষণা। ফ্যাসিবাদের উত্থান চায় না দেশের মানুষ, বললেন আলী রিয়াজ। অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের সহযোগিতা কামনা। এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার, বললেন প্রেস সচিব। সাংবাদিকের চাকরি হারানোর দায় মালিকের। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।